দর্শক, মাহমুদ মাল্টিমিডিয়া টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুধু দর্শকবৃন্দ, বেগম খালেদা জিয়া ছাড়া বিএনপি কোন পথে? জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য কতটুকু আছে বা ভবিষ্যতে থাকবে সেটাই এখন দেখার বিষয়। কারণ বিএনপি বলছে তাদের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন না, আবার গণফোরাম থেকে নির্বাচিতরা শপথ নিতে চান। এই মর্মে গণফোরামের দলীয় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে আজকে দুপুরে আবার ঐক্যফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী কেউই শপথ গ্রহণ করবেন না। এটা কি অন্তরের কথা নাকি রাজনীতির কথা, সেটাই আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে। দর্শক, সাথে থাকুন, ফিরে আসছি একটি ইন্ট্রোর পর। বেগম খালেদা জিয়াবিহীন বিএনপির অপমৃত্যুর জন্য আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি। আমি এখন আর আওয়ামী লীগের কোনো দোষ দিই না, কারণ তারা তাদের অবস্থানে ঠিকই আছেন। কেননা বিপরীত মেরুতে যারা আছেন তারা যদি বুদ্ধিমত্তা বিচক্ষণতা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে না পারেন, তাহলে প্রতিপক্ষের দোষ কি বলুন? বেগম খালেদা জিয়া ঠিকই বুঝেছিলেন যে বাংলাদেশের গণতন্ত্র এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি যে কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে। তাই তিনি 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন বয়কট করেছিলেন। তিনি যে গণতন্ত্রের মানুষকন্যায় এবং রাজনৈতিকভাবে দূরদর্শিতা দেখিয়েছিলেন, সেটা 5 বছর পর অর্থাৎ 30 ডিসেম্বর 2018 তারিখে নির্বাচনে সেটা প্রমাণিত হলো। আওয়ামী লীগ যে বারবার বলে বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে, আসলে কথাটি ঠিক। তাদের এই নালিশের কি কোনো ফল আজ পর্যন্ত তারা পেয়েছেন? আজকে তারা আবার বিদেশি কূটনীতিকদের কাছে নালিশ করবেন ঢাকার একটি নামকরা হোটেল আমারিতে। অথচ এই কূটনীতিকদের দেশ প্রধানরা এই সরকারকে ইতিমধ্যে বিজয়ের শুভেচ্ছা বাণী পাঠিয়ে দিয়েছেন। তাহলে এদের কাছে নালিশ করে কি পাবেন বিএনপি বা ঐক্যফ্রন্ট? বিএনপি দলটি বারবারই জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে। জনগণের কোনো ইস্যু নিয়ে তারা কখনো মাঠে নামতে পারে না বা ইস্যুকে কাজে লাগাতে পারে না। এর আরেকটি উদাহরণ হলো নোয়াখালীর সুবর্ণচরে একজন নারী ভোটার বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কারণে এমন জঘন্য নির্যাতনের শিকার হলেন, যেটা নিয়ে সারা দেশ তোলপাড়ের সৃষ্টি হলো, অথচ বিএনপি তখনও ঘুমিয়ে থাকলো। ঘটনার 2 দিন পর রুহুল কবির রিজভী পল্টনের দলীয় কার্যালয়ে একটি লিখিত বিবৃতি দিলেন এবং গতকালকে প্রায় 1 সপ্তাহ পর বিএনপি এবং ঐক্যফ্রন্টের নেতারা সেখানে গেলেন। অথচ বিএনপির আগেই বাম দলগুলো সেখানে গিয়েছিলেন এবং প্রতিবাদ করে এসেছেন। সবচেয়ে বড় ব্যাপার হলো বিএনপি এখন এমন একটি বুদ্ধি প্রতিবন্ধী দলে পরিণত হয়েছে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোড়ন সৃষ্টিকারী প্রার্থী হিরো আলমের মতো রাজনীতিও তারা এখন বোঝেন না। হিরো আলমের কোনো দল নেই, তারপরও তিনি এই নির্বাচনের একজন প্রার্থী ছিলেন। সেই হিসাবে এমন অন্যায়ের প্রতিবাদ জানাতে বিএনপির আগেই নোয়াখালীতে ছুটে গিয়েছিলেন। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে একটু সমালোচনা করি বা মতামত বিশ্লেষণ করি, আমরা অনেক আগেই বলেছিলাম বিএনপি যখনই রাজনৈতিক এতিম বলে পরিচিত কানা খোড়া ল্যাংড়া লোলা শুধু পেট সর্বস্ব দলের পেছনে ছুটতে শুরু করেছে, তখন তাদের সামনে ব্ল্যাক হোল ছাড়া আর কিছুই নেই। বিএনপির মতো একটি দল যারা এদেশে 3বার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এবং যাদের পাড়া মহল্লা পর্যন্ত মজবুত দলীয় সংগঠন রয়েছে, তারা যখন এমন নাম সর্বস্ব দলের পেছনে হাঁটতে থাকে, তখন বুদ্ধি প্রতিবন্ধীরাও লজ্জা পায়। কেন ঐক্যফ্রন্টের মূল নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা অন্য কোনো সিনিয়র নেতা হতে পারেন না? তারা কেন সোশ্যাল ফোবিয়াতে ভুগছেন এবং ডক্টর কামাল বান্নার রব যারা নিজের ভোটটি ছাড়া একটা ভোটও পাবেন না, তারা মুখ্য ভূমিকা পালন করেন? বিএনপি কি জানে না এই সকল নেতাদের মূল বা শিকড় কোথায় থেকে উৎপন্ন? শিকড় সবসময় নিজের মূলকে শক্তভাবে ধরে রাখে, এটাই প্রকৃতির নিয়ম। নির্বাচন হয়ে গেছে প্রায় 1 সপ্তাহের বেশি সময় হলো, অথচ বিএনপি যে অভিযোগ করছে তাদেরকে হারানো হয়েছে, তবে কেন তারা দেশের জনগণের কাছে যাচ্ছেন না এখনো? জনগণের নিকট না গিয়ে তারা একবার নির্বাচন কমিশনে, আবার আজকে যাচ্ছেন বিদেশি কূটনীতিকদের কাছে নালিশ জানাতে। তারা কেন বুঝতে পারেন না রাজনীতিতে মায়া, মমতা এবং আবেগের কোনো স্থান নেই?
বিশেষ করে এক নায়কতন্ত্র বা একদলীয় শাসন ব্যবস্থা যেখানে বিরাজমান থাকে। বর্তমান সময়ের রাজনীতি এমন একটি বিষয় যেখানে যে যত বেশি কঠোর, নির্মম এবং দূরদর্শী সম্পন্ন হবে সেই তত বেশি সুবিধা ভোগ করবে। বিএনপি বা ঐক্যফ্রন্ট বরাবর বলে আসছে তারা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু এমন একটা নির্বাচন হয়ে গেল যেখানে খুলনার একটি আসনে 24-25 হাজার ভোট বেশি পড়ল। চিটাগাঙ্গে বিবিসির একজন সাংবাদিক ভোট শুরুর আগে ব্যালট ভর্তি একটি ব্যালট বাক্স সরাসরি দেখালেন। সেখানে আজ পর্যন্ত তাদের আন্দোলনের কোনো কর্মসূচি দেখা গেল না। তারা কি পারত না একটি মহাসমাবেশ করে দেশবাসীর নিকট তাদের অবস্থান এবং ভোটের অনিয়মগুলো তুলে ধরতে? অথচ বিএনপির মাথায় বেল ভেঙে ডক্টর কামাল ঠিকই 2টি আসন ভাগিয়ে নিয়েছেন। বিএনপিকে ছাড়াই তারা সংসদে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমি এর আগে একটি ভিডিও করেছিলাম যার শিরোনাম ছিল পথভ্রষ্ট বিএনপি কামাল ফখরুল দ্বন্দ্ব। এই ভিডিওতে বিএনপির অনেক বন্ধুই খারাপ কমেন্ট করেছিলেন। সেটা তারা করতেই পারেন, কিন্তু আজকে তারা কি বলবেন? এই ঐক্যফ্রন্ট ধরে রাখার কি আর কোনো যুক্তিসঙ্গত কারণ আছে? বিএনপির আরেকজন বুদ্ধিজীবী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীও বলছেন বিএনপির সংসদে যাওয়া উচিত। অথচ মির্জা ফখরুল যে ভাষায় শপথ গ্রহণের বিষয় নাকচ করে দিলেন, সেটা কি তিনি দলীয় ফোরামে এবং ঐক্যফ্রন্টের সাথে আলোচনা না করে একা একাই নিয়েছিলেন? এটাও স্পষ্ট নয় এখন পর্যন্ত। এখন তো বিএনপির ভেতরেই কোন্দল দিন দিন প্রকাশ্যে রূপ নিচ্ছে। যে কোন্দলনের রূপ ইতিপূর্বে ব্যারিস্টার মওদুদ আহমদ, বরকতুল্লাহ বুলু, মির্জা আব্বাসের সাথে মহাসচিবের দেখা গেছে। ঐক্যফ্রন্ট যদি সত্যি সত্যি শপথ গ্রহণ করে এবং সংসদে যোগদান করে, আর বিএনপি যদি শপথ গ্রহণ থেকে বিরত থাকে, তাহলে ঐক্যফ্রন্ট কোন আদর্শ নিয়ে সামনে চলবে? এটা ভাবার সময় এসেছে বিএনপির। এই ঐক্যফ্রন্ট গঠন করতে গিয়ে বিএনপি তার পুরনো মিত্র তথা 20 দলীয় জোটকে অনেকটা নিষ্ক্রিয় করে রেখেছিল। অথচ 20 দলীয় জোট কখনো বিএনপির কথার বাইরে যায়নি। সুতরাং বিএনপির এখন ভাবার সময় এসেছে 20 দলীয় জোটকে শক্তিশালী করে আন্দোলনে যাবে নাকি গণফোরামের পেছনে পেছনে জি হুজুর করবে। সবশেষে বলতে বাধ্য হচ্ছি, আমার মনে হয় বেগম খালেদা জিয়াবিহীন বিএনপির কফিনে শেষ পেরেকটি গেড়ে দিলেন ডক্টর কামাল গংরা। শুধু দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।